আসসালামু আলাইকুম। উপন্যাস অবরুদ্ধ নিশীথ পর্ব ২২। লেখনীতে তেজস্মিতা মর্তজা। ব্যান্ডেজ থাকা অবস্থায় গোসলের সমস্যা হচ্ছিল জয়ের। কদিন ওভাবেই গোসল করেছে। গোসল না করে থাকতে পারে না কিছুতেই। একদিন বেশি বিরক্ত হয়ে একটানা ব্যান্ডেজ খুলে ফেলে দেওয়ার সাথে সাথে রক্ত বের হয়ে এলো ক্ষত থেকে। ওপরের চটা উঠে গেল কাপড়ের সাথে। অভ্যাসবশত চিৎকার করে উঠল, তরু। পরে বিড়বিড় করলো, চাহ শালা, ভুল বাড়ির কলিং বেল চেপে ফেলেছি। বউয়ের হাতে ঝাঁটার আদর খাওয়ার মোক্ষম সুযোগ। এমনিতে আমার যে খান্নাস বউ। ভুল শুধরে অন্তুকে ডাকলো। অন্তু আসবে না সেটা জানা কথা। জয়ের ডাক শুনে সে আরো বেশি ব্যস্ত হয়ে পড়ে। অবসরে বসে থাকলে কাজ তৈরি করে নিয়ে সেই কাজে মন দেয়। সেদিন রাতে ওষুধ দেওয়ার জন্য ডাকলো জয়। অন্তু কোয়েলের সাথে খেলছিল। কোয়েলকে রেখে শোকেসের সকল শোপিস নামিয়ে আবার সেগুলো ঝেড়ে পরিষ্কার করতে শুরু করলো। জয়কে ওষুধ দিয়েছে হামজা, পানি গরম করে দিয়েছে রিমি। সকাল সকাল ভার্সিটি গিয়ে ঘুরে এসেছে একবার, কপালে মেডিটেপ লাগানো। এরপর ফিরে কোনো মতে খেয়ে আবার ক্লাবে গেছে। ক্লাবের মেরামত চলছে। হরতালে হাইওয়ে বন্ধ প্রায়। মোড়ের ওপর চায়ের দোকানে বসে 2 কাপ চা খেয়ে একটা কড়া জর্দা মেশানো পান চিবোতে চিবোতে বাড়িতে ঢুকলো। পানের পিক ফেলতে গিয়ে তা লেগে গেল সাদা লুঙ্গিতে। ওয়ার্কশপে কাজ করছে, সেখানে ঢুকে আবল তাবল কিছুক্ষণ টুকটাক কাজ করলো। লোহার দণ্ড বানানো হচ্ছিল। আগুন থেকে গলিত লোহার পিণ্ড উঠতেই তাতে চোখ আটকালো ওর। টকটকে লাল গলিত আগুন যেন। দৌড়ে গিয়ে হাত তুলে পেটাতে আরম্ভ করলো সেটাকে। বেশ মজার কাজ, শীত শীত এখনো আছেই প্রকৃতিতে। তবুও ঘেমে গা ভিজে উঠলো। কাঁচা ফুলগুলো শুকিয়ে মরমরে হয়ে গেছে। হামজা পৌরসভার উদ্দেশ্যে বেরিয়ে যাবার সময় অন্তু ডাকে, মেয়র সাহেব। হামজা থামে, পাঞ্জাবির হাত গুটিয়ে বলল, কিছু বলবে? ফুলগুলো নষ্ট হয়ে গেছে, আমি খুলতে পারছি না। শক্ত করে সেট করা হয়েছে ওগুলো। একটা লোক পাঠাবেন, ওগুলো খুলে দিয়ে যাবে। হামজা পেরিয়ে যেতে শাহানা বললেন, এইভাবে কথা বলতে শিখেছো? কিভাবে? বড় ভাই ডাকা যায় না? মেয়র সাহেব কি? বড় ভাই একটা ছিল, সেটাকেই ডাকা হয়নি বহুদিন। তাছাড়াও কাউকে সম্বোধন আমি আমার মনের মতো করি মামিমা। উনি মেয়র, মেয়র ডাকলে ক্ষতির কিছু নেই। ভুল বলেছি? ফুলগুলো যেভাবে আটকানো হয়েছে, বিছানার ওপর বোমা পড়লেও তার ছিঁড়বে না যেন। তোশক তুলতে হলো। ছেলেগুলো তোশক উঁচু করে তুলতেই খাটের ক্লের ফুটো দিয়ে কিছু চোখে পড়লো অন্তুর। দ্রুত থামালো ছেলে দুটোকে। আদেশ করলো, ক্লেটুকু টেনে তুলে ফেলুন। খাটের ক্লের নিচে মেঝের ওপর সারি সারি টাকার বান্ডিল সাজানো একপাশে। এত টাকা যে কেউ একসাথে দেখেনি জীবনে। বাকিটা রিভলভার, পিস্তল, রাইফেল ইত্যাদি ধরনের অস্ত্রতে সজ্জিত। অন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ক্যাটারিং এর ছেলে দুটো যেন জমে গেছে। জয়ের পদচারণা আওয়াজ আসে। সে গান গাইতে গাইতে ঢুকছে। এই যে আছি এই নাই, হাসি গাই কষ্ট ভুলে যাই, জীবনটা সিগারেটের ছাই। ছোক দিয়ে তাকে উড়াই, কি হবে ভেবে আর, যে জীবন দম গেলে নাই। মুখে পান থাকায় গান জড়িয়ে যাচ্ছিল কণ্ঠে। চট করে থেমে হেসে ফেললো ঘরের অবস্থা দেখে। ছেলে দুটোকে চলে যেতে আদেশ দিয়ে অন্তুর খুব কাছে পেছনে এসে ফিসফিস করে বলল, চেনো ওগুলো কি? অন্তু ছিটকে দূরে সরে যায়। কয়েকবার মুখ চিপিয়ে থু করে পানের পিক ফেললো ঘরের ভেতরেই পড়ে। পরে বলল, আমি ছুলে ফোসকা পড়ে যায় ঘরওয়ালি, ঝলসে যায়। আপনি ছুলে ক্ষয় হয়ে যায় যে কোনো কিছুই, তা তো জানেন। একেই বলে ঘরের বউ। কয়দিন হয়েছে, এর মধ্যে একদম মুখস্থ করে ফেলেছো আমায়, হ্যাঁ? এই টাকা কিসের? মুখ ঝামটি মারলো, যেন মোটেই কোনো ভালো জিনিস নয়। নাক কুঁচকে নাটক করে বলল, জাল টাকা। নজর দিলে চোখের ক্যালোরি লস, লাভ নাই, পলাশের মাল সব। অন্তু সম্মতি জানালো, আমিও ভাবছিলাম বাংলাদেশে লিগ্যাল পয়সায় বড় জোর ডাল ভাত খেয়ে বেঁচে থাকা যায়, সেটাও রক্ত ঘাম করে ঝরিয়ে। কিন্তু আপনারা ভালো কোনো পজিশন না পেতেই এত ফুলে ফেপে উঠেছেন। সোর্সটা কি? জাল টাকার ব্যবসা? বাহ, হাততালি আপনার জন্য। পলাশ আপনাদের পার্টনার? জয় বুকে হাত রেখে মাথা নত করলো, যেন সে তার কর্মের বাহবা নিচ্ছে। প্রশংসায় বুক ভরে উঠেছে তার। এরপর বলল, অথচ তোমার জন্য সেই পার্টনারের সাথেও তিরিং বিরিং করেছি, তবুও তোমার ভেতরে কোনো কৃতজ্ঞতা নেই। পেলাম তার বদলে থুতু, এটা কি ঠিক? অন্তু গর্বে বুক ফুলিয়ে বলল, তার বদলে আমিও পেয়েছি, অনেক কিছু পেয়েছি। কি পেয়েছি জানেন? থাক, অত সব প্রাপ্তি খেয়ালে এলে রক্তে জ্বালা ধরে যায়। পাপ কাজের দুর্মনীয় ইচ্ছেরা খুব জ্বালায় আমাকে। হাতটা আরেকটু শক্ত হোক, মুখে যতই যা বলি।
হাত কিন্তু এখনো নরম রয়ে গেছে আমার। দাঁত কপাটি আটকে বলল জয়, থুতু কেন দিয়েছিলে আমায়? প্রথম থেকে শুরু করে পলাশ আমার সাথে যা যা করেছে আপনার সামনে আপনি বায়োস্কোপ দেখছিলেন? কথা কেড়ে নিল জয়, তুমি আশা করেছিলে আমার কাছে? আক্রোশে মুখ লাল হয়ে ওঠে অন্তুর। এক মুহূর্তের জন্য আমি আপনাকে মানুষ ভাবতে চেয়েছিলাম সেদিন। নিজের সাথে মানুষ কত সত্যি ভুলে যায়। আমিও ভুলে গেছিলাম আপনি জঙ্গলি। এরপর পরিস্থিতি যখন চরমে তখন এসে জীবন দান করেছেন। ব্যাপারটা কেমন হলো বলুন তো? বলির পাঠাকে যত্নে লালনের মতো, ঠিক বলিনি? পান চিবোতে চিবোতে মুচকি হাসি ঠোঁটে রেখে মাথা নাড়ল জয়। ঠিক বলেছ। অন্তু দীর চোখে তাকিয়ে শান্তভাবে বলল, শুক্রিয়া আদায় করুন, এই যে এতগুলো দিন নির্দ্বিধায় রাতে মাতাল হয়ে ঘুমান বন্ধ করে। সেই সুযোগে আপনার গলাটা কেটে দুই ভাগ করে ফেলিনি। ওটা খুব সস্তা কাজ হয়ে যাবে। মাঝে মধ্যে ইচ্ছে করে, তবে আপনাকে ওভাবে মারাটা খুব নিচু কাজ হবে। আপনি জানেন আপনি থুতু পাবার কতটা যোগ্য? ইউ নো হোয়াট? একে বলে বাটারফ্লাই ইফেক্ট। সেদিন থুতু দেবার মতো ছোট্ট একটা কোইন্সিডেন্ট থেকে আমি আপনি বহুদূর পৌঁছাবো দেখবেন। তার মূল্যে থাকবে এক বন্ধ রাত, এক অবরুদ্ধ নিশীথ। তার ফলে নেমে আসবে হাজারো অবরুদ্ধ নিশীথ, যার সংমিশ্রণে থাকবে এক একটা অবরুদ্ধ নিশীথ। এক দৃষ্টে চেয়ে থেকে ছোট ছোট শব্দে হাসতে হাসতে হো হো করে হেসে উঠল জয়। এতদিনে লাইফে অ্যাডভেঞ্চার এসেছি। সেই কবে বন্দি দশা ছেড়েছি। এরপর আর কেউ আটকাতে পারেনি আমায়। শালার ঘরে মৌত নিয়ে জীবনযাপনের চেয়ে বড় অ্যাডভেঞ্চার আর কি বা হয়? হু দা ফাকিং শি? লাইফ ইজ আগলি। Is there is just an adventure in life? Exactly, here is the ultimate fun in life. অন্তু প্রলম্বিত এক শ্বাস টেনে পড়ল, এগুলো? খুব উৎসাহিত হলো জয়। এগুলো চেনো না? ছ্যা, এত ভালো হওয়া ঠিক না। এগুলো বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত মাল। কালাশ নিকাভের ডিজাইন করা রাইফেল, AK-47। চালিয়ে দেখবে একটা? বের করব? আমার ওপরেই চালাও একটা। যাও, হাত শক্ত করো, কপালে মেরো না, পায়ে টায়ে মেরে চর্চা করো। বের করি, দাঁড়াও। অন্তু চোখ বুজে গাঢ় শ্বাস ফেললো। তার কাছে এটাকে বাড়ি কম, জাহান্নাম বেশি লাগতে শুরু করেছিল এই সময়টাকে। একের পর ঘটনাগুলো খুব বিষণ্ণ করে তুলছিল অন্তুকে। মানসিক ভাঙন ধরে যাচ্ছিল মাঝে মধ্যেই। জয়কে মারার আগে ওকে আবিষ্কার করার একটা অদম্য কৌতূহল ছুটে বেরোচ্ছিল রন্ধে রন্ধে। এক রাতে খেতে বসে ছোট মাছের তরকারি মুখে নিতেই মুখ চেপে ধরে উঠে যায় তুলি। পেছন অব্দি পৌঁছানোর আগে গলগলিয়ে বমি করে ফেলে। তরু দৌড়ে গিয়ে ধরে। সেদিন জানা গেল তুলি গর্ভবতী, 2.5 মাস চলছে। কাউকে জানায়নি। তরু যেহেতু সাথে থাকে, তরু জানতো শুধু, তুলি জানাতে দেয়নি কাউকে। অন্তু জিজ্ঞেস করলো, কতদিন হলো এসেছেন এখানে? 2 মাস পেরিয়ে যাচ্ছে। অন্তু বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, কি হয়েছিল বা সমস্যা কি? জিজ্ঞেস করলে কি অনধিকার চর্চা হয়ে যাবে? তুলির বোধহয় কান্না পেল, কাঁদলো না। তরু কোয়েলকে নিয়ে ছাদে উঠে যায় কবুতর দেখাতে। তুলি বলল, প্রেমের বিয়ে ছিল, যতদিন মেয়ে হয়নি হামজা ভাই মেনেই নিয়েছিল না। অথচ ওর কাছে রোজ সীমান্ত যাওয়া আসার মাঝ দিয়ে সম্পর্ক হয়েছিল আমাদের। সীমান্ত ভাবির কাজিন। মেয়ে হবার পর যখন এ বাড়িতে আসা যাওয়া শুরু করলাম, তারপরও ভালো ছিল। কিছুদিন পর থেকে কথায় কথায় গায়ে হাত তুলতো। কোনোদিনও এ বাড়িতে বলিনি, সেই সুযোগ ছিল না। আব্বু তো বাড়ির ধার ধারে না, সব হামজা ভাই। কিন্তু ওকে কখনো এসব বলার সাহস হয়নি। ভুল আমি করেছি। ও তো কোনো কালেই মেনে নেবে না এসব। পরে বুঝলাম ঝন্টু মামার নির্দেশে সব। ঝন্টু সাহেব মাঝারের বাবা না? আমার মামা শ্বশুরও। রিমি মাঝারের বড় ফুপুর ছেলে আমার স্বামী। এরপর আমি ভাবতাম আমার ওপর অত্যাচার করত যাতে আমি হামজাকে মাঝারের বিরোধিতা করা থেকে থামাই। রাজনীতিকে ঘেন্না করার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ দুটো নেই আমার কাছে। কিন্তু রক্তে জড়িয়ে থাকা এই নষ্ট নীতিকে এড়িয়ে চলতে আর পারলাম কই। নির্বাচনের সময় এগিয়ে আসার সাথে সাথে তা আরো বেশি খারাপ দিকে গেল। আমি যে কোনো কিছুতে বাধা দিতে গেলেই অমানসিক অত্যাচার সয়েছি। নেশা করা, স্মাগলিং, মানুষ মারা, চাঁদাবাজি সহ্য করতে পারতাম না আমি। আর কত মারও খেয়েছি গা ভরে। ভালোই লাগতো জানো, কারণ আমার তো যাওয়ার জায়গা নাই। কোথায় যাব? যেখানে আসবো এখানে সেসবের ঘাটি কারা। তবুও মেয়েকে রেখে চলে এলাম। অথচ কিছুই জানানোর রুচি হয়নি, শুধুই মারধর করত। নেশাও করে, মারাত্মক নেশা। আমি অ্যাবর্শন করিয়ে ফেলবো আরমিন। আমার মনে হয় আমার ছেলে হবে। বাপের ছেলেও যদি বাপের মতো হয়। ওকে দুনিয়াতে আনার ইচ্ছে নেই। ওই বাপের ছেলে হয়ে ও দুনিয়াতে না আসুক।
আমি বহু বছর চলে যাব এসব থেকে। আমার ভাল লাগে না। আই ক্যান টলারেট এনিমোর। উত্তেজিত হয়ে ওঠে তুলি। অন্তু দীর্ঘশ্বাস ফেলল। সাধারণ মানুষের কাছে এসব বেশ অজানা, অথচ উচ্চ শ্রেণীর মানুষের সমস্যাগুলো কেমন উঁচু উঁচু পর্যায়ের। এসবের মাঝে আছে কি? নেশা, রক্ত, নোংরামি, বিশ্বাসঘাতকতা, অনাচার, অবিচার, লোভ, প্রতিহিংসা। সেই বা এসব থেকে কম কিসের? এই সকল লোকদের বউদের অন্তু আগে বেশি ঘেন্না করত। তারা থামাতে পারে না পুরুষদের। আর সে নিজে কোথায়? সে কি করতে পারছে? নিজের ওপর ঘেন্না চেপে যায় অন্তুর। বারান্দায় এসে দাঁড়িয়ে আবারও ভাবে বিষয়টা। রাজনৈতিকতায় ভালো কি কিছুই অবশিষ্ট নেই আর? এত হাহাকার কেন? এর সাথে জুড়ে থাকা মানুষগুলো এত নোংরা কেন? সবাই কি নোংরা? ভালো নেই কেউ? তুলির শরীরের অনেক দাগ দেখেছে অন্তু। সেসব দেখলেই অন্তুর মন চায় বউকে আঘাত করা পুরুষদের কেরোসিন ঢেলে পুড়িয়ে দিতে। পরে মনে পড়লো তার সাথে কি হচ্ছে। সে জয়কে মেরে ফেলেছে। অন্তু চিটমিট করে উঠল নিজের ওপর বিতৃষ্ণায়। আজকাল নিজেকে সহ্য হয় না অন্তুর। নাপাক, নির্লজ্জ, আত্মমর্যাদাহীন রাস্তার মেয়ে মনে হয়। মূল্যহীন পতঙ্গ বলে মাঝে মধ্যেই ডেকে ওঠে নিজেকে। জয় বাড়িতে ঢুকে রুমে আসে না প্রথমে। ডাইনিং স্পেস পেরিয়ে ওপারের স্টোরের দিকে যায়। বহুবার হামজা এবং হুমায়ুন সাহেবকেও যেতে দেখেছে অন্তু। নেশা করতে যায় নিশ্চয়ই তিনজনই। জায়গাটায় যাওয়ার রুচি আসেনি কখনো অন্তুর। এ বাড়িতে অনৈতিক কাজ হয় সেটা ধরে ফেলেছে অন্তু। পেপার পড়ে অন্তুর কাছে তার বিশদ ব্যাখ্যা করা আমজাদ সাহেবের স্বভাব ছিল। অস্ত্রের ব্যবসা নাকি রাজনীতিবিদদের লেওয়াজ ছাড়া সন্ত্রাসটা করতে পারে না। অন্তু শুনেছে আপুর কাছে, কারণ প্রশাসন রাজনীতিবিদদের চেটে বাঁচে। প্রশাসনকে হাতে রেখে নিজেদের ধান্দা চালাতে রাজনীতিবিদদের যদি অল্প কিছু ভাগ দিলেই চলে, তো সন্ত্রাসরা সংসদের এই জিহ্বা বের করে শ্বাস নেওয়া কুকুরগুলোকে হাতছাড়া করবে কোন দুঃখে? এই পাটোয়ারি বাড়িটি হলো একটা অস্ত্র সংরক্ষণাগার, জাল টাকার বাক্স, শয়তানের নিরাপদ বাসস্থান। অন্তর দমফাটা হাসি আসে এসব ভাবলি। আহারে, কি বুদ্ধি এদের! প্রশাসনের সাহস কি যে কোনো পলিটিশিয়ানের বাড়িতে হানা দেয়, রেড মারে, তল্লাশি চালায়। সর্ষের মধ্যে ভূত। সেই সর্ষে দিয়ে দেশের ভূত ছাড়াতে গেলে ব্যাপারটা যেমন হওয়া উচিত তেমনই হচ্ছে। সেভাবেই পরিচালিত হচ্ছে স্বাধীন বাংলা, জয় বাংলা। পুলিশ ফাঁড়িতে ড্রাগ, অস্ত্র, নারী, শিশু পাচারের কারখানা। এমন কাহিনী পুরনো, সাথে এটাও পুরনো যে সাদা খানদানি পোশাকে আবৃত জনদরদি নেতা গোছের মানুষগুলো শতভাগ নিরাপত্তা নিশ্চিত বাড়িগুলো একই কাজে ব্যবহৃত হয়। অন্তু ভুল ঠিকানায় চলে এসেছে, অথবা হতে পারে ভুল ঠিকানাকে সঠিক করে তুলতে জানাটা হারাতে হয়। জয় মদ গেলে সোফায় বসে এক প্যাক করে ঢালে, গ্লাস উঁচিয়ে ধরে অন্তুকে বলে, এক সিপ নেবে? অন্তু বলে, আপনি ওভারডোজ খেয়ে মরে যান প্লিজ। জয় গম্ভীর হয়ে বলল, আমি মরলে তোমার কোনো লাভ নেই। অন্তু তাচ্ছিল্য করে হাসি। লাভ? গাঢ় চোখে তাকিয়ে বলল, মানুষের মতো দেখতে আপনার মতো জঙ্গলি পশুগুলো আরো কত মানুষের অমানুষ হয়ে ওঠার কারণ হয়। দেখেছেন কতটা নিচে নামিয়েছেন আপনি আমায়? কারণ মৃত্যু কামনাও কি এক অদ্ভুত সুখ পাচ্ছি। দিন দিন ঠিক আপনারই মতো রক্তচোষার পরিণত হচ্ছি। জয় হেসে ফেলল। আমার মৃত্যু কামনা করার লোকের অভাব নেই। অত ভিড়ের মধ্যে তোমার নামটা নিমিষেই হারিয়ে যাবে। অন্য কিছু কামনা করো। এই যেমন ধরো, পঙ্গু হয়ে যাওয়া, কুষ্ঠরোগে আক্রান্ত হওয়া, প্যারালাইজড হয়ে পড়ে থাকা, এসব। দুই চুমুক গেলে আবার বলল, আর বললেই তো আর এখনই মরে যাওয়া যায় না। কদিন পর মরবো, কিছু কাজ বাকি। কদিন পর কেন? তুমি আর কদিন বেঁচে থাকো। আমাকে সাথে নিয়ে মরবেন? হ, নয়তো পরে যদি আবার আমি মরার পর আমার সম্পত্তি নিয়ে অন্য কারোর সাথে ভেগে যাও। আপনার কোনো কিছুকেই কিছু মনে হয় না, না? অল ইজ ওয়েল, অল থিংস আর নর্মাল ফাইন। জয় মাথা দুলিয়ে গানের তালে নাচার মতো চোখ বুজে হাসলো। অভিজ্ঞতা বেশি তো, বহু কিছু দেখেছি, বহুত কিছু ঘটেছে আমার সাথে। চোখ মারলো অন্তুকে, এরপর হো হো করে হেসে ফেললো। জয়ের পুরো শরীরে বিশ্রী সব দাগ আছে। গোসল করে যখন খালি গায়ে বের হয়, উন্মুক্ত দেহটা কি যে ভয়ঙ্কর লাগে দেখতে। অত ভয়ানক দাগ কিভাবে হয়েছে তা মেলাতে পারে না অন্তু। জিজ্ঞেস করলো, শরীরের দাগগুলো কিসের? জয় বাচ্চাদের মতো অন্তুকে মুখ ভেঙচালো। কিসের দাগ ওগুলো? বেশ ভাব নিয়ে বলল, স্পেশাল ট্যাটু। এই ট্যাটুগুলো শরীরে খোদাই হবার সময় যা লেগেছিল তা, উফ। রসিকতা করে উচ্চারণ করলো কথাটা। ভ্রু নাচিয়ে বলল, ভালো না?
অন্তু আবারও খেয়াল করে জটা ধরা ডান ভ্রুর চুলের ভেতরটা একটা গভীর ক্ষত আছে জয়ে। কাছে না গেলে খেয়াল করা যায় না। বিয়ের পর বিষয়টা নজরে এসেছে। সেদিন তাকিয়ে বলল, সকালে উঠে সারাদিন আবার বহু পাপ করতে হবে আপনার। আপনার বোধহয় মাথায় চড়ে গেছে, শুয়ে পড়ুন। জয় হাসলো। 2-4 বোতলেও চড়বে না। এই মদ ছাড়াও ভীষণ ধড়িবাজ। মাতাল হবার জন্য খায়, এত টাকা খরচ করে কিনি, অথচ মাতাল করে না। তোমার মতোই। বিয়ে করলাম দেনমোহর বাবদ নাকি টাকা দিতে হবে, আবার বসে বসে খাওয়াচ্ছি 3 বেলা, পোশাক যাবতীয় খরচ দিচ্ছি। কোনো কামে তো আসোই না, আবার একটু কাছে গেলে কারেন্ট লাগা রোগীর মতো ঝিরঝির করে ওঠো। লস প্রজেক্ট। অন্তু বিছানায় জয়ের দিকে মুখ করে শুয়ে গায়ে চাদর তুলে নিয়ে বলল, খুন করেছেন কয়টা? বেশি না। প্রথমটা কবে করেছিলেন? জয় ঘাড় ম্যাসেজ করতে করতে বিড়বিড় করলো, শালি ইন্টারভিউ নিতে বসে গেছে রাত্রির বেলা। বোতল ধরে কয়েক ঢোক গিলে বলল, 2001-এ সম্ভবত। বয়স তখন 15 বছর, আমার যতদূর সম্ভব। ক্লাস 10-এ ছিলাম আমি। অন্তু ভ্রু কুচকালো। 2002-এ সংসদে ছিলেন বিরোধী দল, আর উপদেষ্টা ভূমিকায় ছিল জামায়াত ইসলামী। সেই সময় জয় কাকে খুন করেছে? 15 বছরে মানুষ খুন আর কি কি করে রেখেছে জয় আমির। বেলা না পেরোলে ঘুম ভাঙে না জয়ের। অন্তু সকাল সকাল উঠে রান্নাঘরে গিয়ে দেখে রিমি আর কাজের মহিলা রান্না করছে। রিমি বলল, আরমিন, জয় ভাইয়ার বাগানে লেবু গাছ আছে, কয়েকটা লেবু ছিঁড়ে এনে দিন। সাবমার্সিবল অন করে জগগুলো ভরে ফেলুন। মেয়র পৌরসভায় যাবে। ডাইনিং রুমে তরু বসেছিল, মটরশুঁটি ভাঙছে এক মনে। অন্তু গিয়ে কিছুটা তুলে নিয়ে বলল, তোমার আমার উপরে রাগ অথবা ঘেন্না, কোনটা বেশি প্রকট? মুখ না তুলে বলল তরু, কোনোটারই অধিকার নেই। রাগ, ঘেন্না, পছন্দ, ভালোবাসা, এসবের জন্য অধিকার লাগে না। অধিকার অভিমান, অনুরাগ, অনুযোগ, অভিযোগে লাগে। তোমার অনুভূতি আমার ওপর অভিমান টাইপের না, ঘেন্না টাইপের হবে কিছু। তরু চোখ তুললো। কারণ নেই কোনোটারই, তবুও তা কেন মনে হলো? অন্তু অদ্ভুত ভাবে হাসলো, চোখ লুকাতে খুব কাঁচা, অদক্ষ তুমি। তরুর চোখে এবার পানি উপচে পড়তে চায়, পানি যেন সব সময় সেখানে মজুতি থাকে। অন্তু সামনে এলে তার বাঁধ ভাঙি। ওড়নার প্রান্তটা মাথার উপর তুলে আঁচল হাতি ধরে বেরিয়ে যায় অন্তু। টুপ করে এক ফোঁটা পানি পড়ে তরুর চোখ বেয়ে। বাগানটা বেশি বড় না, ফুল গাছ নেই। এ বাড়িতে ফুল বোধহয় কারো পছন্দ না। 3টা লেবু পেড়ে আরেকটু এগিয়ে যেতেই একটা লোহার গেট। অন্তু ভ্রু কুচকায়। প্রাচীর ঘেরা জায়গাটায় শেষ প্রান্ত ঘেঁষে গেলেই ওয়ার্কশপের বিশাল এরিয়ার দেয়াল। তাহলে বাড়ির পেছনের দিকে এই দরজা কিসের? বাড়ির নকশাটাই অদ্ভুত। বেশ কিছুক্ষণ ঘুরে ফিরে দেখেও কোনো সমাধান বা নকশা আয়ত্তে এলো না। লোহার গেটটা ধরে 2-3টা ঝাঁকি দিয়েও লাভ হলো না। বাইরে থেকে তালা মারা নয়, অর্থাৎ ভেতর থেকে আটকানো। এখানেও আবার কেউ থাকে নাকি? আনমনেই পেছন ফিরতেই থমকে দাঁড়ালো অন্তু। হামজা জিজ্ঞেস করলো, এখানে কি করছো? এত নিঃশব্দে তো বিড়ালও পা ফেলতে পারে না মেয়র সাহেব। তার উপর শুকনো পাতার উপর হেঁটে এসেছেন। আরো অনেক কিছুই পারি আমি, আপাতত তোমার ধারণাও সে অবধি পৌঁছায়নি। বলা বাহুল্য, অভিজ্ঞ মানুষদের কথাই আলাদা। আমার পিছু নিয়ে এসেছেন। তুমি নিজেকে খুব দক্ষ গোয়েন্দা ভাবছো? সূক্ষ্ম হাসলো হামজা। কৌতূহলী হয়ে পড়েছি আপনাদের বাড়িতে এসে। কৌতূহলী বিড়ালের সামনে ফাঁদ ছাড়া অন্য কিছু থাকার সম্ভাবনা খুব কম। বিড়ালকে ফাঁদে ফেলার এমন কি দরকার? মাছ না খেয়ে যাই। অন্তু হেসে ফেললো। আপনি কি ভয় পাচ্ছেন আমায় মেয়র সাহেব? তুমি হালকা ভাবে নিচ্ছ আমায়? ছি, এত বড় ভুল আমি কখনোই করব না। এই যে নজরদারি, এটাও তো মস্ত বড় ভুল। ভুল জীবনের চালিকা শক্তি। যে ভুল করতে ভুলে যায় তার জীবন ওখানেই থেমে যায়। ভুলের পেছনে ছুটেই তো আমরা পরিণতিতে পৌঁছাই। হামজা এবং অন্তর একটা দুর্গের দৃষ্টি বিনিময় হয়। হামজা কিছুক্ষণ চুপ থেকে হেসে ফেললো। তোমাকে বিয়ে দিয়ে এনেছিলাম কেন বলো তো? আমাকে আটকাতে। আপনি জানেন আমি বাইরে থাকলে আমার উপর নজর রাখা একটু টাফ হবে, তাই পাশের ঘরে এনে রাখলেন। ভুল করেছেন, বিশাল ভুল। ভুল জীবনের চালিকা শক্তি। অন্তুর বলা কথাটা অন্তুকে মনে করিয়ে দিয়ে চোখ মারলো হামজা। রাতের বেলা হাইওয়ে ব্রিজে দাঁড়িয়ে হামজা জয়কে বলল, বাঘিনীর চেয়ে আহত বাঘিনী বেশি ভয়ানক হয়। কেমন হবে গুরুত্বপূর্ণ কথা? তোর বউকে নিয়ে বিপত্তি বাঁধবে দেখছি। হাসতে হাসতে মেরে ফেলবো। কথাটা এমন ভাবে বলল জয়, দুজনের চোখাচোখি হওয়ায় হু হু করে গা দুলিয়ে হেসে ফেলল। তুই কি প্রেমে পড়ে যাচ্ছিস? দেখতে শুনতে ভালো, শরীরটা টানে, কিন্তু শালি খুব কড়া। প্রেম টেম টের পাচ্ছি না, পড়লেও বেশি পড়িস না।
আচ্ছা। পিস করে এক খাবলা থুতু ফেললো ব্রিজের নিচে। মেয়ে লোকের প্রেমে পড়া আমাদের শরীরের জন্য হানিকারক। দুজন বেশ কিছুক্ষণ পাগলের মতো দম ছেড়ে হাসলো। থামেই না হাসি, উল্টাপাল্টা কি কথা বলে আবার হাসি। জয় প্রস্তাব দেয়, রাস্তা ফাঁকা, চলেন একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক। বহুদিন পর জয় আপনি সম্বোধন করলো হামজাকে। হামজাকে রেখে ঝরঝর করে রেডি, 1 2 গো বলে ছেড়ে দৌড় লাগায়। কিছু দূর পৌঁছে চিৎকার করে বলে, আমি জিতে গেছি। তোমার শরীর ভারী হয়ে যাচ্ছে, বউয়ের সঙ্গ কমাতে হবে। হামজা তেড়ে যায় জয়কে মারতে, জয় দৌড়াচ্ছে। বহুদূর দৌড়ে যায় দুজন, সামনে বিস্তীর্ণ মাঠ, অল্প কুয়াশা। দুজন থেমে দুটো সিগারেট জ্বালাই। জয় গান ধরে, ভেবে দেখেছ কি তারারাও যত আলোকবর্ষ দূরে, তারারাও দূরে, তুমি আর আমি ক্রমে যাই সরে সরে। এক সকালে দোতলার দরজায় কলিং বেলে চাপ পড়ছিল। অন্তু দরজা খুলল, ডাক পিয়ন দাঁড়িয়ে আছে। তুলির নামে পত্র এসেছে, রেজিস্টার করা পত্র। তুলি তখনও কোয়েলকে নিয়ে ঘুমাচ্ছিল। অন্তু চিঠিটা গ্রহণ করলো, তবে খুলল না, স্বভাব নেই তার এরকম। দুপুর গড়িয়ে যাবার পর অন্তুর মনে পড়লো তুলিকে চিঠি দেবার কথা। তুলি চিঠি খুলে দুম করে বসে রয়, চোখে মুখে প্রতিক্রিয়া নেই, অভিব্যক্তিহীন নজরে চেয়ে রইল দেয়ালে ঝুলন্ত ক্যালেন্ডারের দিকে। জানুয়ারির 3 তারিখ আজ। দেশ উত্তাল ঢেউয়ে ভাসমান। অবরোধ, হরতাল, রক্তারক্তিতে পিচের রাস্তা রঞ্জিত হয়ে উঠেছে চারদিকে। সহিংসতা, বর্বরতার খবরে কান পাতা যায় না। তার মাঝ দিয়েও পারিবারিক, ব্যক্তি জীবনে টানাপোড়েনের একটুও ভাটা পড়েনি। জীবনটা কেমন যেন খুব পাগল, খুব এলোমেলো এই জীবনের পরিকল্পনাগুলো। ওর ওসব পরিকল্পনা মোতাবেক পরিচালিত হতে হতে মানুষ কবে যেন নিথর হয়ে যায়, তবুও থামে না জীবন। অন্তু পত্র খুলি, ডিভোর্স পেপার, জলজল করছে এক সিগনেচার, সীমান্ত এহমাদ। তুলির সিগনেচারের জায়গা ফাঁকা। অন্তুর কাছে এ বাড়িতে আপাতত সবচেয়ে রহস্যমণ্ডিত মানুষ তুলিকে মনে হয়। সেদিন বলা কথাগুলো কেন যেন অন্তুকে সন্তুষ্ট করতে পারেনি সত্যি হিসেবে। অন্তু শানিত চিন্তাধারায় কথাগুলো খুব অগোছালো আর বানোয়াটের মতো লেগেছিল। হামজাকে কিছু বলে না, তুলি নিজের বাপকে কিছু বলে না। জয়কে বললে টেনে হিঁচড়ে যেখানে পায়ের কাছে এনে ফেলবে, জয়কেও বলেনি। কারণটা খুব অপরিপক্ক লেগেছে। পালিয়ে বিয়ে করেছি, সেটা মেনে নেবার পরেও এই দ্বিধা। তার উপর আবার হামজা নিজেই জোয়ান তাগড়া পুরুষ। সে এই আধুনিক যুগের পুরুষ, তার উপর যে ফেরেস্তার মতো নৈতিকতা তার। সেখানে তুলির কথাগুলোতে অসংখ্য অসঙ্গতি ছাড়া বিশেষ কিছু পায়নি অন্তু। আঘাতের দাগগুলো দেখালে সীমান্তের নামে কেস হবে 10টা। তার ওপর সেই লোকই ডিভোর্স লেটার পাঠিয়েছে। অন্তু একটুও বিভ্রান্ত নয়, তার হবু উকিল মাথাটা মোটেই মানতে পারে না। আর না মেলাতে শাহানার অপারেশনের ডেট ফিক্সড হয়েছে। তার আগে ওনাকে কিছুদিন মেডিসিনের ওপর রেখে ব্যথাটা নিয়ন্ত্রণে রাখতে পরামর্শ দেয়া হয়েছে। সকাল সকাল হুমায়ুন দোতলার ব্যাকইয়ার্ডের খোলা জায়গায় বসেন। শাহানা এই শরীরেও স্বামীর জন্য বড়া এবং চা করে নিয়ে গিয়ে পাশে বসে রইলেন। দুজনের মাঝে কখনো ঝামেলা হতে দেখা যায়নি। পরস্পরের সবকিছুর ভাগিদার যেন দুজন, পাপ দুঃখ সুখ সব। হুমায়ুন সাহেবের আজ কদিন পানের খুব নেশা জেগেছে। অন্তুকে ডাকলেন, আরমিন, আম্মা শুনতেছো? জি মামা, কি দরকার? দুটো পান বানিয়ে আনতো আম্মা। অন্তু পান বানাতে পারে না তেমন, তবুও চুন, সুপারি, জর্দা, খড় সব দিয়ে দুটো পান বানিয়ে এনে দিল। রান্নাঘরে রিমি খাচ্ছে। এই মেয়েটাকে অন্তুর কেন জানি খুব ভালো লাগে। বলা বাহুল্য, অন্তু বেশ খিটখিটে মেজাজের। কখনো কখনো তার মনের ভাবের সাথে মুখের আচরণের মিল পড়ে না। এটা হয় যখন সে কাউকে ঘেন্না করে। কারোর প্রতি ঘেন্না জন্মালে তার সাথে আচরণে কপটতা চলে আসে। আবার ওর কথাবার্তাও খুব বিষ ঢালা টাইপের। যে যেমন তার সাথে তেমন। কিন্তু রিমিকে ভালো লাগে ওর। বাপের বাড়িতে এত সমৃদ্ধি থাকার পরেও এ বাড়িতে সাধারণ বউয়ের মতো সারাদিন চারদিকে সামনে চলে। কিন্তু হামজার সাথে সম্পর্কের সমীকরণটা খুব জট পাকানো। সব কাজ করছে, বউয়ের কর্তব্য পালন করছে চুপচাপ, কিন্তু সেখানে আন্তরিকতার বড্ড অভাব। প্রথমে মনে হতো বাপের বাড়ির লোকের সাথে বিরোধিতার কারণেই বোধহয় হামজার ওপর ক্ষিপ্ত রিমি। কিন্তু এখন বিষয়টা আরো জটিল লাগে। জয় বাড়িতে নেই আজ 2 দিন, কি কাজে বেরিয়েছে কোথাও। অন্তু সারাদিন এ বাড়িতে টই টই করে ঘুরে। মনটা কিসব যে বলে যায়। তার মধ্যে বেশি যে কথাটা বলে, এ বাড়িতে তার আশেপাশে গা ঘেঁষে এমন বহুত ভয়ানক ব্যাপার আছে, যা তার খালি চোখে ধরা পড়ছে না। তবে যা চোখে লাগে না সেসব দেখা যাবে, সেটাই বা কি। সেদিন ঝাড়ু হাতে নিয়ে পুরো বাড়ি ঝাড়তে লাগলো। কাজের মহিলাটা পিছে পিছে ঘুরেছিল ঝাড়ু কেড়ে নেবার জন্য।
শেষ অব্দি একটা ধমকও মেরেছে আর না পেরে। আপনি আছেন বলে ব্যাপারটা এমন তো নয়, আমি কাজ করলে তা পাপের পর্যায়ে পড়ে। আরো কাজ তো আছে, সেগুলো করুন। এ বাড়ির নকশাটাই অদ্ভুত। অন্তু মধ্যবিত্ত পরিবারের মেয়ে, এসব বড় বাড়ির নকশা তার কাছে অদ্ভুত লাগাটাই স্বাভাবিক। এদের কত রকমের ঘর, কত রকমের ইউনিট থাকে সব। বিশাল ডাইনিং স্পেস পেরিয়ে লিভিং রুমের বাঁ দিকে পড়ে থাকা ঘর, ওটার পাশ দিয়ে দেয়াল ঘেঁষে যে সরু রাস্তাটা গেছে ওটাকে একটা চিকন বারান্দার মতোই লাগে। বাইরে থেকে বোঝা যায় না। দোতলা সাধারণ এই বাড়িটার ভেতরটা বেশ বিস্তৃত। অন্তু সেদিকে এগিয়ে যেতেই সরু বারান্দার শেষ পর্যায়ে একটা কাঠের দরজা। কি সে কারুকাজ! এত ঝলমলে কারুকাজ দোতলার সদর দরজায়ও নেই। অন্তু সেদিকে এগিয়ে যেতেই পেছন থেকে রিমির গম্ভীর ডাক শুনে থেমে গিয়েছিল। এদিকে কি করছেন? এদিকটা পরিষ্কার, এখানে ঝাড়ু দেবার কিছু নেই। অন্তুর পর্যবেক্ষণ দৃষ্টি জড়িয়ে যায়। আপনি কি কিছু লুকাচ্ছেন রিমি? কি লুকাচ্ছি সেটা আপনি বললে জানতে পারবো। আপনি যখন এটা বুঝেছেন যে লুকাচ্ছি, তখন এটাও বোঝা উচিত যে কি লুকাচ্ছি। আমি জানি লুকাচ্ছি না। অন্তু মৃদু হেসে উঠল। এখানে আমি আবার আসবো, তাও আপনি জানেন। চুপ থাকার সিস্টেম নেই আমার ভেতর। জয় আমিনের মতো কথা শিখেছি, তাই না? রিমি আনমনে হাসলো। আপনি সাধারণ মেয়ে আনমিন। হাত খালি আপনার। মেয়ে মানুষ আপনি। সাধারণভাবে বাঁচার চেষ্টা করলে বরং দীর্ঘজীবী হবেন, নয়তো ফুরিয়ে যাবেন। চিরজীবী হতে পারবো কিসে? সেটা তো হওয়া যায় না। তাহলে আর দীর্ঘ জীবন দিয়ে করবো কি? আজ চুপচাপ বেঁচে থেকে যদি চিরদিন এভাবেই বেঁচে না থাকা যায়, বরং একদিন মৃত্যুর হাতে ধরা দিতেই হয়, তো কেন না আজ মরি? কিছু করে মরি। শোনেননি? কাল করবে তো আজ, আজ করবে তো এক্ষুনি। জীবনে মৃত্যু যখন অবধারিত, তো তা আজ হোক। আজ তো এখন। রিমি সেদিন বেশ কিছুক্ষণ চুপচাপ চেয়ে থেকে বলেছিল, জয়ের সাথে বিয়েটা স্বাভাবিক ছিল না, তাই না? কি করে আপনার মতো মেয়ে এই আগুনে এসে পড়লো বলুন তো? অন্তু মলিন হেসেছিল, কোনো জবাব দেয়নি। কুড়িগ্রামে সে জমি সাফ করতে গিয়ে অন্তুর চাচাতো ভাইকে বেশ ঘা লাগাতে হয়েছিল। সে স্থানীয় মাস্তান টেনে এনেছিল। তাদের সাথে একজোট ঝামেলা করতে হলো। ওখানে জয়ের দাপট কিছু ফিকে পড়ে গেছিল, তবুও শেষ অব্দি রেজিস্ট্রি হলো। 4 কাঠার বেশি জমি, পজিশন ভালো, তবুও অন্তু যত আশা করেছিল সেটা হয়নি। লাখ 20 টাকার মতো এসেছে। অন্তু জানে জয় বিয়ে তোলার আগেই পলাশকে টাকা মিটিয়ে দিয়েছে। কারণ পলাশ আর ঝামেলা করতে আসেনি, বাকি টাকার খোঁজটা করার সুযোগ পায়নি। রাত 11টা বাজলো দিনাজপুর পৌঁছাতে। পলাশ এ সময় হোটেলে থাকে। টিপটাপ 6 তলা হোটেল অ্যাপার্টমেন্ট। জয়কে দেখে পলাশ হাসলো। ভালো? জয় মুখ কুঁচকে বলল, আপনার কি অবস্থা? গন্ধ লাগতেছে নাকি? কি বালের পারফিউম মারেন গায়ে? এয়ার ফ্রেশার মারেন বালডা। পলাশ হাই তুলে বলল, ঘুম পাইতেছে রে, থাকবে এখানে? চল রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। না, শ্বশুরের চ্যাংড়ার ঋণ শোধ করতে আইছি। পলাশ হো হো করে হাসলো। তুইও শেষ পর্যন্ত? ছ্যা, বেটা ছেলে মানুষের জীবনটাই এরম। শান্তি নেই রে, খুব বেদনা। ভাই নাটক কইরেন না তো। আর কথায় কথায় হাসবেন না, জার্নি করে আসতেছি, কিছুই সহ্য হচ্ছে না গাই। তুই আমার সাথে খুব খারাপ আচরণ করিস জয়, তবুও আমি কিছুই বলি না। এটা আমার ভালোবাসা না? আমি আপনার কাছে আসি, এটাই আমার স্বার্থ। আপনি এত কিছুর পরেও সব ভুলে চুপ থাকেন, এটা আপনার স্বার্থ, ধান্দা চালানোর স্বার্থ। ভণ্ডামি কথাবার্তা ভাল লাগতেছে না, কামের কথায় আসি। পলাশ গা দুলিয়ে হেসে মাথা নাড়ল। আসি। সেদিন আমার সম্বন্ধের বাড়ি গেছিলেন আবার। যাওয়াটা কি অস্বাভাবিক? সেদিন তোর বউ বড় মুখে সময় নিল আমার কাছে, তবুও এতগুলো দিন চুপ করে আছি। আমি দিন দিন ভালো হয়ে যাচ্ছি রে জয়। কি করছেন? তোর সম্বন্ধীর বউ মনে হয় পোয়াতি, ঠিক না? কি যে নোংরা হয়ে উঠলো এতক্ষণে পলাশের চাহনি। জয় নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে রইল। পলাশ হাসছে, ভয়ানক হাসি। সেই হাসিতে কি যে হিংস্রতা খেলে যায়। দুজন লোক এসে কিছু স্ন্যাক্স আর হালকা ড্রিঙ্ক দিয়ে গেল। পলাশ বলল, কত টাকা এনেছিস? দাবি কত আপনার? বেশি না, যা হয় তাই। কিন্তু গহনা ফেরত দিতে পারবো না, তার বদলে 2 টাকা কেটে রাখ। গহনা খরচা হয়ে গেছে। আর্মিনের ভাবির গহনা, ওইগুলো দেন। আমি কথা দিছি, নিজ হাতে আপনাকে টাকা পরিশোধ করে গয়না নিয়ে যাব। গয়না আর্মিনের ভাবির মায়ের বাড়ির। টাকা পাবেন, টাকা নেন। পলাশ গম্ভীর হয়ে সোফায় 2 হাত এলিয়ে বলল, ইলিগ্যাল কিছু করিস না। টাইম আপ। অর্থাৎ গহনা আমার। নিয়ম অনুসারে গহনা বিনা কথায় আমার, কিন্তু টাকা আমি গহনার দামে বেশি দিয়েছিলাম, বিধায় গহনার মূল্য মাইনাস করে তুই টাকা দিবি আমায়।
আজ আপনি জায়েজ, আমি না জায়েজ। যান, টাকা পুরোটা নেন, খানিকটা বেশি নেন, তবুও গহনা চাই। আমি কথা দিছি সেই কবেই। এমনিতেই বহুদিন পার করছি বাটপারি করে। পলাশ দীর্ঘশ্বাস ফেললো। তোর আমার একদিনের সম্পর্কে একটা মেয়ে আজ দিয়ে দুইবার ধাক্কা কষলো। খেয়াল করছিস ব্যাপারটা? জয় হাসলো। খালি আমার আপনার না, ও আমার সাথে আরো অনেকের, অনেকের সাথে আরো অনেককে নাড়িয়ে চাড়িয়ে রেখে দিয়েছে। তবু ওর মনে হয় ও কিছুই করেনি। ওর হাত শক্ত হয়নি। সামথিং হ্যাভ স্পেশাল ইন হার, ইটস নট দ্যাট। পলাশ ঠোঁট কামড়ে হাসলো। আই অলসো অ্যাকনোলেজড, বাট আই এম ওয়ার্ন ইউ। মেয়ে মানুষের উড়াউড়ি দেখার অভ্যাস নেই আমার। ইউ নো ওয়েল, মেয়ে লোকে কি পরিমাণে চুলকানি আছে আমার। হাউএভার, যদি এমন ব্যাপার হয়, আই ইভেন ডোন্ট নো। জয় ঢকঢক করে 2 গ্লাস পানি খেলো। হাতের কবজি দিয়ে বাচ্চাদের মতো মুখটা মুছে বলল, আপনি আর্মিনের বাপের বাড়ি থেকে নিজেকে গুটিয়ে রাখুন, তাতেই চলবে। বাকিটা আমি সামলে নেব। রাবেয়ার কণ্ঠে অভিমান। মনে পড়ে না তোর আমাকে? ও তো মৃদু হাসি। মনে পড়ে। ভেতরে অনেক কথা আর জীবনের প্রতি ক্ষোভ জমেছে আম্মু। আব্বু চলে গেল আমায় রেখে, বলার মতো কেউ নেই। তোমাকে বললে বোকার মতো চেয়ে থেকে শুনবি, বুঝবে না বিশেষ। তবুও দরকার তোমাকে। সামনে বসিয়ে কথাগুলো বলার পর যে গালে মুখে হাত বুলিয়ে চুল বাঁধতে বসবে, ওই আদরটুকু আমার দরকার। কিন্তু আসতে পারছি কই? খুব কাজ নাকি রে ওই বাড়ি? মলিন হাসলো অন্তু। বুঝতে দিল না রাবেয়াকে। অনেক কাজ আম্মু। আম্মু, শরীর ভালো তোমার? তোরে খুব দেখতে মন চাই অন্তু। একটুও ভালো লাগে না বাড়িতে। তোর বাপ চলে গেল, তুইও ফেলে চলে গেলি অন্তু। আমারে জ্বালানোর মানুষ দুইটাই নাই। কি করি কত সারাদিন? ফরমাইশ খাটবো কার আর? কারা ধমকাবে আমারে? আমার দম আটকায় আসে রে অন্তু। আরেকবার ডাকো তো অন্তু বলে। এ বাড়িতে কেউ ডাকে না এই নামি। তখন বুঝি এই ডাক যে কারো মুখের নয়, আমার লোকদের ডাক এটা। আরেকবার ডাকো। তুই ভালো আছিস তো অন্তু? খারাপ আছি নাকি? বড় দোতলা বাড়ি, অভাব অনটন নেই, চিন্তা ভাবনা নেই, বেশ চলছে আম্মু। সত্যি বলতেছিস? অন্তুর মনে হলো তার বোকাশোকা সরলা বাঙালি আম্মুটা বেশ বুঝমতির মতো কথা বলছে। শ্বশুরবাড়ির ঘানি টানা মেয়ের মায়েরা বুঝি মায়ের কণ্ঠেই বহুত কিছু বুঝে ফেলার বিশেষত্ব ধারণ করে। অন্তুর এক দেহে বহু সত্তার বাস। তার মাঝ থেকে এই মুহূর্তে কোমল বাচ্চা সত্তাটা খুব ধাক্কাধাক্কি করছিল। মনটা হাহাকার করে উঠছিল। এভাবে আব্বু কেন কল দেয় না? গম্ভীর কণ্ঠে কেন জিজ্ঞেস করে না, কবে আসবি এ বাড়িতে? আশা লাগে না তোর মাকে দেখতে? তোর মা দেখতে চাইছে তোকে। নিজের কথা বলবে না। চাপা স্বভাবের মানুষদের ভালোবাসা অন্যরকম সুন্দর হয়। অন্তুর গলা ধরে আসে। রাবেয়া ডেকে ওঠেন, অন্তু। অন্তুর বুকটা ধুক করে ওঠে। কি হয়েছে আম্মা? রাবেয়া চুপ থাকেন। অন্তু বোঝে কোনো বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন রাবেয়া। সে অভয় দেয়। কি হয়েছে আম্মু? কিছু বলবে? কি সমস্যা? অবশেষে বলেন রাবেয়া, তুই না বলেছিলি পলাশের টাকা দিয়ে এরপর কোণে সাজবি? হ্যাঁ তো। গর্জে ওঠে অন্তু। পর মুহূর্তে জলের মতো শান্ত কণ্ঠে বলে, পলাশ গিয়েছিল নাকি বাড়িতে? দৃঢ় বিশ্বাস নিজের ধারণায় অন্তুর। রাবেয়া চুপ ওপাশে। অথচ অন্তুর ধারালো মস্তিষ্কের আন্দাজের সাথে রাবেয়ার অস্পষ্ট ফুপানো কান্না দুয়ে দুয়ে চার মিলে গেল। অন্তু হাসে মৃদু। আম্মু, টাকা দিয়ে দেয়া হয়েছে। ও এমনি গিয়েছিল, হয়তো শয়তানি করতে। গিয়ে বলেছে নিশ্চয়ই টাকা পায়নি। মিথ্যে বলেছে। আর যাবে না, নিশ্চিন্ত থাকো। জয় আমিরকে বলে সেই ব্যবস্থা করব আমি। রাবেয়া এরপর অন্তুর খোঁজ খবর জিজ্ঞেস করছিলেন। বিভিন্ন ধরনের কথা বলছিলেন অন্তুর সাথে। সেসব আর কানে যায় না অন্তুর। মাথাটা আউলে ওঠে। দ্রুত বলল, পরে কথা বলবো আম্মু, এখন রাখি, মামা শ্বশুর ডাকছেন আমায়। অন্তু হিসেব মিলিয়ে নেয়। জয় মিথ্যে কথা বলেছিল। একটুও অবাক হবার মতো বিষয় নয়, বরং নিজের ওপর অবাক হলো। জয়ের কথা মেনে নিশ্চিন্তে থাকার কথা ভেবে আক্রোশে মাথার চুল টেনে ধরে অন্তু। না জানি পলাশ বাড়িতে গিয়ে কি করে এসেছে। সে সময় নিশ্চয় অন্তিক বাড়িতে ছিল না। যন্ত্রণা ওকে কত দুর্বল করে তুলেছে। ও কেবলমাত্র আব্বুর ক্ষেত্রে দুর্বল। সেখানেই বারবার আঘাত করা হয়েছে। পলাশের রূপটপে সেদিন মানুষের সম্মুখে হাসপাতালে খাটিয়ার পাশে জয় সেদিন কাছে এলো সেদিনও। ঘেন্নায় অন্তর কান্না থেমে মুখটা কুঁচকে যায়। নিজেকে আবর্জনার চেয়েও বেশি ময়লা লাগে। সেদিনের মানসিক দুর্বলতা ওকে এতটা নিচে নামিয়েছিল, ভাবতেই গা শিরশির করে উঠে। ছি! বারবার হাত দুটো নিঃশ্বাস করে। সেদিন জয়ের রক্তাক্ত ক্ষততে একটা আঘাত কেন করেনি জয়কে? কতগুলো ছুরি গচ্ছিত রেখেছে নিজের কাছে।
তার একটা জয়ের দিয়ে চালাতে পারেনি কেন? এরপর থেকে জয়কে রাতে মন ভরে মদ খেতে দেয় অন্তু। বেশি খেলে সোফাতেই ঢলে পড়ে। এরপর নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করে সে। জয় বাড়ি ফিরল রাত 2টোর দিকে। হুমায়ুন সাহেব দরজা খুলে দিলেন, দু চারটা কড়া কথাও শোনালেন। বিপক্ষ হলো শাহানা। চুপ করো তুমি। কি করেছে এমন? এক সময় নিজেই ঠিক হয়ে যাবে। বয়স কত হয়েছে ওর? ওয়ারমিন, ঘরে তোলো তো জয়কে। অন্তু বারান্দায় দাঁড়িয়েছিল। ঘৃণায় চোখ বুজে গাঢ় শ্বাস ফেলে অন্তু। প্রশ্ন করে বাতাসটি, এই সকল নোংরা নারীগুলোকে তৈরি করতে নিশ্চয়ই কোনো নর্দমার মাটি ব্যবহার করা হয়েছিল সৃষ্টিকর্তা। জয় ঝাড়া মেরে নিজেকে ছাড়িয়ে বলে, কি বালের আদিক্ষেতা দেখাচ্ছ? ছাড়ো। বাথরুমে ঢুকে চোখ মুখে পানি দিয়ে এসে বিছানায় বসে অন্তুকে ডাকে, ঘরোয়ালি, এক গ্লাস তেঁতুলের শরবত বানিয়ে আনো। দুঢোক গিলেই শালার হ্যাংওভার কাজ করতেছে। অন্তুর সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলেন? যা বললাম তা করো আগে, পরে ইন্টারভিউ নেবে। আমি যে বললাম সেটার জবাব দিন। অন্তুর হুঙ্কারে বদ্ধ চার দেয়াল কুঁকড়ে উঠল যেন। জয় মাথা তুলল। তুমি কি চাচ্ছ আমি উঠি? এক ধাক্কায় দোতলা থেকে সরাসরি বেহেশতে পৌঁছে যাবে। নিষেধ করছি না, চেঁচাবে না। কানে কোনো সমস্যা নেই আমার। অন্তু মুহূর্তের মাঝে মোটা কাচের ফুলদানিটা তুলে ছুঁড়ে মারে জয়ের দিকে। ফুলদানিটা জয়ের কপালে শুকিয়ে যাওয়া ক্ষতটাতে লাগে। গলগলিয়ে রক্ত বেরিয়ে আসে। লুটিয়ে পড়ে জয় মেঝেতে। পরক্ষণেই অন্তর গাটা শিরশিরিয়ে কেঁপে ওঠে। সে টের পায় সে হ্যালোসিনেট করছে। তীব্র ইচ্ছে বিভ্রম হয়ে চোখে ধরা দিচ্ছে। অসীম ধৈর্যের সাথে জিজ্ঞেস করে, আপনার গালে জিহ্বা কয়টা? আল্লাহর রহমতে একটাই। তোমার কয়টা? দেখি, হা করো তো। পা ঝুলিয়ে শুয়ে পড়ে জয়। কোথা থেকে আসছেন? কত কাজই তো থাকে আমার, প্রতিদিন তো আর ঘরে বসে থাকি না। আজ আর বিশেষ কি? অন্তু দাঁতে দাঁত ঘষে। আই আস্ক টু এগেইন, হোয়ার ডিড ইউ গো? এবার মিথ্যা বললে আল্লাহর কসম আমি আপনার জিহ্বাটা টেনে আলাদা করে ফেলবো কণ্ঠলানি থেকে। জয় ভ্রু কুঁচকে উঠে বসে কিছুক্ষণ অবুঝের মতো চেয়ে থাকে অন্তুর দিকে। পরক্ষণে ক্ষুধার্ত পশুর মতো উঠে দাঁড়িয়ে থাবা দিয়ে ধরে অন্তুকে। বান্দির বাচ্চা, তোর কলিজা বের করে ওজন করে দেখবো, আর একবার আওয়াজ করবি তো। তোর মতো জানোয়ারেরা পারে কি? বাটপাড়ি, চুরিচামারি, অবিচার আত্মসাৎ করে লোকজনের মুখ খোলার আগে তাদের কলিজাটা বের করে মুখ বন্ধ করা। এই তো, আর কিছু পারলে তবে না হয় করতি। আমার সাথেও না হয় তাই করবি। জয় অন্তর গাল চেপে ধরলো। ভয় পাস না কেন তুই আমাকে? আমি তোকে ছাড় বেশি দেই নাকি তোরই ভয় কম? ভয় পাস না তুই আমাকে? তোর মতো রাস্তার ছেলেকে ভয় পাওয়ার আগে আমার শরীরটা শেয়াল কোত্তায় ছিঁড়ে খাক। যে কথা রাখতে পারিস না তার আশ্বাস কেন দিস? একটা ছুতো রেখেই দিয়েছিস, পলাশ জানোয়ারের আবার আমাদের বাড়িতে যাবার। প্রতিদিন কত লোকে মরে, দাফন হয়ে যায়, অথচ পলাশ অথবা তোদের মতো বেজন্মাদের হায়াত লম্বা। জয় আস্তে করে ছেড়ে দেয় অন্তুকে। শান্ত স্বরে বলে, বেজন্মা না আমি। আমার থেকে ছাড় পাওয়া বন্ধ হলে কুকুরের মতোই ছিঁড়ে খাওয়া হবে তোমার পরিবারকে। এটা ভুললে চলবে না। অন্তু দেয়াল ঘেঁষে মেঝেতে বসে পড়ে। চোখের পানি ছাপিয়ে কড়া কণ্ঠে বলে, মেরে ফেলছেন না কেন? শুধু জান ছাড়া আর কিছুই তো বাকি রাখেননি। কি আছে আর আমার, আমার পরিবারের? দুনিয়াটা আপনাদের, আমরা তো সব মাটির পোকা। আপনারা হাঁটছেন, পিষে মুছড়ে যাচ্ছি আমরা। এবার না হয় কবর দিয়ে দিন। না সইতে পারছি, আর কিছু করতেও পারছি না। এটা বড় যন্ত্রণার। অন্তু মাথাটা দেয়ালে এলিয়ে দেয়। জয় চেয়ে থাকে অন্তুর মলিন মুখশ্রীতে। এখন শান্ত, অথচ মিনিট খানেক আগে বাঘিনীর মতো গর্জন করছিল। বহুরূপিণী। জয় চোখ ফেরায় না। অন্তু ছাদের দিকে তাকিয়ে আনমনে বলে চলে, রক্তের ভাইকে ক্ষমা করিনি। যদিও ও যা করেছে ইচ্ছে করে করেনি, অথচ আপনি, পলাশ, হামজা, পাটোয়ারি যা করছেন সব পরিকল্পনা মাফিক, নিজেদের ক্ষমতা জাহির করতে। কিছুই ছাড়লেন না। আর কত, জয় আমির? পলাশকে প্রতিদিন দেখতে হচ্ছে না, ও দূরে আছে, অথচ আপনি রোজ সামনে আসেন, এক ঘরে এক ছাদের নিচে। আমার আপনার সম্পর্কের নামটাও কি জঘন্য! ছ্যাঃ! সহ্যের সীমা মাপার ফিতা দরকার। আমি একটু বেশি ধৈর্যশীল, তাই না? জয় চুপচাপ চেয়ে থাকে। অন্তু চোখের কোনা পেরিয়ে এক ফোঁটা জল গড়াতে যাচ্ছিল। অন্তু সেই নোনা পানিটুকু আঙুলে মুড়ে এমন ভাবে ছুঁড়ে ফেলে দেয় যেন কোনো অপবিত্র নোংরা কিছু চোখে বেঁধেছিল। জয় কপালে হাত চালিয়ে জোরে জোরে শ্বাস ফেলে। বেডসাইড টেবিলের ওপর থেকে হ্যান্ড প্রেসিং বলটা তুলে হাতের মুঠোয় চাপতে থাকে বারবার। অন্তু চোখ বুজে বসে থাকে মেঝেতে। অস্পষ্ট স্বরে বিড়বিড় করে, আব্বুকে মেরে ফেললেন আপনি, অথচ কায়দা এত নিখুঁত, দোষ দেয়া যায় না আপনাকে।
ঠিক আজরাইলের মতো। মানুষ মরলে কেউ আজরাইলকে দোষ দেয় না, দোষ হয় রোগ অথবা মৃত্যুর কারণে। বোকা মানুষ জাতি ভুলে বসে রুহুটা নিয়ে গেছে সৃষ্টিকর্তার দূত। আমার পর্দা কেড়ে নিলেন। উহুম, বিনা কারণে নয়, কারণ আছে অবশ্যই। জানেন, একবার থুতু দিয়েছিলাম আমি আপনাকে। অন্য কেউ হলে কি করতো? হয়তো একবারের বদলে দুবার, আচ্ছা 3বার থুতু দিত আমার মুখে। কিন্তু যেখানে কথা জয় আমিরের, আপনার ওপর মুগ্ধতা জমানোর একটা বাক্স কিনতে চাইছি। আপনি এত চমৎকার কেন? আর 5টা মানুষের সাথে আপনার বিকৃত মস্তিষ্কের জিতগুলোর একটুও মিল নেই, পুরোই ডিফারেন্ট। অন্তু নিয়ম করে বাগানে যায় আজকাল, ওই লোহার লাল গেটটা অন্তু রোজ যায় একবার করে। ফেরার সময় এক পুরুষকে ঢুকতে দেখা গেল, হাতে কয়েকটা ব্যাগ। অন্তুর দিকে বারবার তাকাচ্ছিল। লোকটাকে উঠে যাবার সুযোগ দিয়ে নিচে ওয়ার্কশপের দেয়ালের আড়ালে দাঁড়িয়ে থেকে পরে উঠে এলো দোতলায়। পরে জানা গেল এটাই তুরির স্বামী। হুমায়ুন সাহেব ডেকেছেন। হামজা বলে বসলো। কোয়েল দৌড়ে এসে আব্বুর গলা জড়িয়ে ধরে কোলে চড়ে বসে। এক ব্যাগ চকলেট ও বিভিন্ন খাবার দাবার ধরিয়ে দিল সীমান্ত। হাস্যোজ্জ্বল চেহারা, কথাবার্তা কি সুন্দর করে বলছে কোয়েলের সাথে। বুকের সাথে চাপটে ধরে বসে আছে মেয়েকে। অন্তু ফের সন্দেহ হয়, এই লোক এত খারাপ। আসলেই মারধর, নেশাভাঙ, ডিভোর্স। বৈঠকে জয় নেই। ক্লাবে গেছিল সকালে। গতকাল এক মিছিল শেষে হানাহানি হয়েছে। কার নাকি বুক পুড়ে গুলি চলে গেছে। বেশ কয়েকজন আহত বিরোধী পক্ষের হামলায়। এসব অবশ্য হামজার পার্টির সাথে হয়নি, হয়েছে সংসদ সদস্য মহোদয়ের বাড়ির সামনে। সেখান থেকে জয় যাবে ভার্সিটিতে, সুতরাং সে এই বৈঠকে নেই বরাবরের মতো। তনু চা বানিয়ে দিল, নাস্তা সাজিয়ে এনে সোফা সেন্টার টেবিলে রাখে। কথা তুলল হামজা, সরাসরি বলল, দেখ সীমান্ত, সংসারে ঝামেলা সবার হয়, কিন্তু ডিভোর্সের ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমি অবুঝ নাকি ঘটনা বেশি জটিল? তোর এরকম সিদ্ধান্তের বিশেষ উপযুক্ত কারণ খুঁজে আজ দুদিন এত হাঙ্গামার মাঝেও বেশ হয়রানি আমি। সীমান্ত চুপচাপ বসে রইল, আর কোনো মেয়ে লোক নেই বৈঠকে। অথচ অন্তু দাঁড়িয়ে রইল ট্রে হাতে নিয়ে। হামজা বলতে পারলো না সরাসরি, বারবার আর চোখে তাকালো। অন্তু সেসব অগ্রাহ্য করে দাঁড়িয়ে রয়। সাহানা কাশতে কাশতে এসে বসলেন। বেশ কিছুক্ষণ নীরবতা ভেঙে হুমায়ুন সাহেব কিছু বলতে গিয়েও বললেন না। সাহানা বেশ কোমল স্বরে বললেন, তুমি জানো সীমান্ত, তুমি আবার বাপ হইতে যাইতেছো এই সময় এইসব। ওটা আমার বাচ্চা না। ঘরটা থমকে যায় সীমান্তর ছোট্ট একটা বাক্যে। অন্তু কিঞ্চিত ভ্রু জড়িয়ে ফেলে। বসার ঘরে থাকা পুরোনো ঘড়ির পেন্ডুলাম ঢং ঢং করে বেজে উঠে জানান দেয় বিকাল 4টা বাজছে।